নজর রাখবো পরবর্তী সংবাদে। উত্তর পূর্বের পর এবার বাংলাদেশি হ্যাকারদের নজর রয়েছে। উত্তর পূর্বের পর বাংলাদেশি হ্যাকারদের নজর। ভারতের সরকারি ওয়েবসাইটে এমনটাই তথ্য তুলে ধরা হয়েছে। দিল্লি পুলিশ সহ একাধিক সরকারি অফিসের ওয়েবসাইট বাংলাদেশি হ্যাকারদের নজরে রয়েছে, এমনটাই তথ্য উঠে আসছে, যাকে কেন্দ্র করে চাঞ্চল্য। হ্যাকারদের কথা উঠে এসেছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলিতে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে এক্সিকিউটিভ এডিটর নীল। নীল, এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তর পূর্বের পর বাংলাদেশি হ্যাকারদের নজর ভারতের দিকে এবং বাংলাদেশি সংবাদ মাধ্যমের তথ্যে উঠে আসছে, এমনটাই কি বলবে? দেখো, এতদিন প্রথমে তারা তিস্তার জল, তারপরে তারা শুরু করলো হচ্ছে তোমার হচ্ছে গঙ্গার জল, এরপরে তারা শুরু করলো ডুম্বুর বাঁধ। একের পর এক যত দিন যাচ্ছে বাংলাদেশে কমেই যেন ভারত বিরোধী যে সুর, সেই সুর যেন আরো ক্রমশ হচ্ছে। একটা কথা পরিশেষে বলা যায়, বা একটা কথা প্রথমেই বলা যায়, যে খোদ পাকিস্তানেও কিন্তু এতটা ভারত বিরোধী সুর কিন্তু কখনো শোনা যায়নি। দেশ ভাগ হওয়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে একটা সরকার টু সরকারের একটা রিলেশন খারাপ হয়। সেই রিলেশন থেকে তিনটে যুদ্ধ চলে গিয়েছে, প্রচুর মানুষ মারা গিয়েছে, প্রত্যেকদিন ছায়া যুদ্ধ চলছে। কিন্তু পাকিস্তানের ভিতর থেকে এইভাবে কখনো কোনোদিনও ভারতের জনগণের বিরুদ্ধে, পুরো ভারতবাসীর বিরুদ্ধে কিন্তু যুদ্ধ ঘোষণা করা হয়নি। আমি গতকালই কয়েকটি আন্তর্জাতিক পাকিস্তানের সংবাদ মাধ্যমের কাছে দেখছিলাম। সেই ক্ষেত্রে আমি তোমার উদাহরণ দিতে পারি যে শোয়েব আক্তার, ইনজামাম উল হক, রামিজ রাজা, এরা সবাই কিন্তু ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ ফ্যান। ভারতের কালচার, ভারতের খাওয়া দাওয়া, ভারতের শিক্ষা সংস্কৃতি এবং ভারতীয়দের সঙ্গে শুধু ফুটবল মানে ক্রিকেট নয়, যেই প্লেয়ার গুলোর কথা তোমায় পাকিস্তানের কথা বললাম, সেগুলো কিন্তু ক্রিকেটের বাইরেও এই সমস্ত দিকপাল ক্রিকেটারদের সঙ্গে কিন্তু প্রচুর ভারতীয় তারকা খেলোয়াড়দের সঙ্গে, সিনেমা বিশেষ করে শাহরুখ খান, অমিতাভ বচ্চন, এদের সঙ্গে একটা পার্সোনাল রিলেশন কোথাও একটা পাকিস্তানের সঙ্গে ভারতের আছে। অন্যদিকে ভারতেরও প্রচুর খেলোয়াড়, বহু শিল্পীর কিন্তু পাকিস্তানের দিকপালদের সঙ্গে একটা বন্ধুত্ব আছে। সম্প্রতি যদি উদাহরণ বলা যায় যে নীরজ চোপড়ার কিন্তু অত্যন্ত ভালো বন্ধু হচ্ছে এবার যে পাকিস্তানের হয়ে যিনি প্রথম অলিম্পিকে সোনা জিতল, তারা নিজেরা ব্যক্তিগত জীবনে খুব ভালো বন্ধু, যার জন্য নীরজ চোপড়া বলেছেন যে আমি একবার সোনা পেয়েছি, আমি পৃথিবীর সব ট্রফি জিতেছি, আমার বন্ধু জিতেছে, আমি তাতেই খুশি। এই যে একটা মানুষের সঙ্গে মানুষের একটা সৌহার্দ্য, সেটা কিন্তু পাকিস্তানের সঙ্গেও কিন্তু ভারতের রিলেশনটা এত খারাপ না যতটা বাংলাদেশের সঙ্গে এখন হচ্ছে। বাংলাদেশের যেন একটা বিশেষ অংশ, বিশেষ গোষ্ঠী, বিশেষ সম্প্রদায়ের একটা বৃহত্তর জনগোষ্ঠী ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে বিপ্লবী হতে চাইছেন এবং ভারতের বিরুদ্ধে তারা পারলে জিহাদ ঘোষণা করছেন। এতদিন বেশ কয়েকদিন ধরে আমি বিভিন্ন সংবাদপত্র দেখছি, গতকালও বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু নর্থ ইস্টে কিভাবে আলাদা করা যায় ভারত থেকে, তার একটা চক্রান্ত হচ্ছে, তার ডাক হচ্ছে। কেউ যুদ্ধ ঘোষণা করছে, কেউ সরাসরি বলছে যুদ্ধ ঘোষণা করে নর্থ ইস্টকে আলাদা করে দেবে। আবার আজকে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে দেখছিলাম যে চিকেন নেক নিয়ে লেখা হচ্ছিল যে 7 কিলোমিটার চিকেন নেক দখল করে তারা নেবে, এরকম ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকে বাংলাদেশের একটি ওয়েব পোর্টালে যে তথ্য উঠে এসেছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশিদের হ্যাকাররা এবার ভারতের যে সরকারি যে মানে ওই সাইটগুলি রয়েছে, যেমন দিল্লি পুলিশ আছে, দিল্লি কর্পোরেশন আছে, ইন্দো তিব্বত ফোর্স আছে, বিএসএফ আছে, সিআরপিএফ আছে, এইসবের যে সরকারি সাইটগুলি, সেই সাইটগুলি হ্যাক করার জন্য তারা উঠে পড়ে লেগেছে এবং বেশ কয়েকটি সাইট হ্যাক করেছে বলে খোদ বাংলাদেশ, এটা ভারতে না, খোদ বাংলাদেশের একটি প্রথম সারির ওয়েব পোর্টালে কিন্তু দাবি করে তারা কিন্তু লিস্ট ইতিমধ্যেই তারা পাবলিশ করেছে। সেই ছবি আমরা আমাদের দর্শকদের দেখাচ্ছি। অর্থাৎ ভারতকে সব রকম ভাবে আক্রমণ করার বাংলাদেশের বেশ কয়েকজন হ্যাকার ইতিমধ্যেই সক্রিয়। তবে এই সমস্ত হ্যাকারদের ভারত পাত্তা দিতে নারাজ। ভারতের বেশ তথ্য প্রযুক্তি সংস্থায় যারা কর্তব্যরত, তাদের সঙ্গে যখন কথা বলছিলাম, তারা বলছিল যে বাংলাদেশিদের এইসব বিষয়ে খুব একটা পাত্তা দিতে তারা নারাজ। তার কারণ হচ্ছে বিশ্বের যে সফটওয়্যার, সেই অগ্রণী সফটওয়্যার কোম্পানির মধ্যে কারা কারা রয়েছে। দেখো, টাটা টিসিএস রয়েছে, উইপ্রো রয়েছে,
তারপর হচ্ছে তোমার ইনফোসিস রয়েছে, নারায়ণ মূর্তি, এরা সারা বিশ্বে সফটওয়্যার রপ্তানি করে। তাই বাংলাদেশের মতো বেশ হ্যাকাররা ভারতকে হ্যাক করে অচল করে দেবে, তাদের এই যে দাবি, সেই দাবিটা নিয়ে আমাদের এখানে যারা আইটির যারা তাবড় এক্সপার্ট রয়েছে তারা হাসছে। হ্যাঁ, তবে তারা চেষ্টাটা শুরু করেছে, এটা খুব বাংলাদেশের মিডিয়াতেই কিন্তু উঠে এসেছে। এবং ভারতকে যেভাবে তারা টার্গেট করছে, ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে, নর্থ ইস্ট নিয়ে যুদ্ধ ঘোষণা করবে, চিকেন করিডর নিয়ে করবে, এবং চিকেন করিডর নিয়ে তারা যেটা বলছে সেটা কিন্তু বাস্তব। একদম চিকেন করিডর হচ্ছে ভারতের মোট 7 কিলোমিটার এলাকা জুড়ে। আরে এখনো পর্যন্ত পাকিস্তান ভারতের 1 ইঞ্চি জমি দখল করতে পারেনি নেহেরুর পরের আমল থেকে। চীন 62 সালের পরে থেকে 1 ইঞ্চি দখল করতে পারেনি। আর অন্যদিকে বাংলাদেশ ভাবছে তারা ভারতের একটা অংশ দখল করে নেবে। বুদ্ধের স্বর্গে বাস করছে এবং ভারত পরমাণু শক্তিধর দেশ, এবং বাংলাদেশ পরমাণু তো দূরের কথা, তারা এখনো মিসাইল পর্যন্ত অন্যের কাছ থেকে আমদানি করতে হয়, এবং সম্পূর্ণ মার্কিন টেকনোলজি, সুইডেন টেকনোলজি, অমুক টেকনোলজির উপর নির্ভরশীল। তারা ভারতকে তোমার হচ্ছে আক্রমণের স্বপ্ন দেখছে। যারা ডুম্বুর বাঁধ, এখনো পর্যন্ত ডুম্বুর বাঁধের জল এতটুকু ছাড়েনি, সেই বর্ষার জলে যারা মানে হাউ হাউ করে কাঁদছে, যে দেশের বর্ষার জলে এত বড় ক্ষতি হতে পারে, তারা নাকি ভারতের আধুনিক যুদ্ধাস্ত্রের সঙ্গে লড়াই করবে। অর্থাৎ কত বড় মূর্খের স্বর্গে তারা বাস করছে। অর্থাৎ ফান্ডামেন্টালিজমের কোন জায়গাতে পৌঁছে গেলে এইরকম দিবা স্বপ্ন দেখতে পারে সেখানকার নাগরিকরা, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। আর বাংলাদেশিদের মেধাস্বত্ব নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন আছে। তারা শুধুমাত্র ক্রিকেট যেটা খেলে সেটাও কিন্তু জগমোহন ডালমিয়ার দয়াতে, জগমোহন ডালমিয়া বাংলাদেশের ক্রিকেটটাকে তুলেছে। অবশ্য বাংলাদেশ তো সবসময় কি বলবো, আর বাংলাদেশ ভারতের যে বন্ধুত্ব, ভারতের যে অবদান, সেটা সবসময়তেই তারা ভুলে যায়। ভারতকে এবার বাংলাদেশিদের সম্পর্কে নতুন করে কিন্তু ভাবতে হবে। এটা একদমই ঠিক, বাংলাদেশের লোকরা যে দাবি করছে যে ভারত তো আমাদের সঙ্গে রিলেশন তৈরি করেনি, ভারত আওয়ামী লীগের সঙ্গে রিলেশন তৈরি করেছে। আওয়ামী লীগের সঙ্গে ভারতের সমস্ত রিলেশন ছিল, কিন্তু আওয়ামী লীগ এত বছর সেখানে শাসন করেছে, সেখানের একটি সবচাইতে বড় রাজনৈতিক দল। কিন্তু এইখানেই হচ্ছে বাংলাদেশিদের অপদার্থতা এবং বাংলাদেশের মূর্খামি। বাংলাদেশের ফরেন পলিসি, একটা দেশের কখনো ফরেন পলিসি একটা সরকারের উপর নির্ভর করে না। আজকে আমেরিকার সরকার কি, আমেরিকার সরকারের ফরেন পলিসি যদি আজকে মানে তোমার হচ্ছে ট্রাম্প ক্ষমতায় আসে, সেক্ষেত্রে কি রাতারাতি কোনো ফরেন পলিসি চেঞ্জ হবে? নিশ্চয়ই হবে না। ভারতে নরেন্দ্র মোদী আজকে ক্ষমতায় আছে, কালকে নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকবে না, এটাই স্বাভাবিক। ভারতের ফরেন পলিসি কি সম্পূর্ণ চেঞ্জ হয়? 2-1টা ক্ষেত্রে হয়তো চেঞ্জ হতে পারে, সেটা সময়ের দাবি মেনে ইন্টারন্যাশনাল রাজনীতির প্রেক্ষাপটে। কোনো গোষ্ঠীর চাওয়াতে, কোনো মানুষের চাওয়াতে ফরেন পলিসি চেঞ্জ হয় না। অন্যদিকে বাংলাদেশের ফরেন পলিসি হচ্ছে একেবারে ছেলে খেলার টাইপে, কোনো একজন মানুষের পছন্দ না, তাই তাদের ফরেন পলিসি চেঞ্জ হয়। সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে সরকারের আমলে ভারত সরকার যা যা দিয়েছে তার সুফল কিন্তু প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক উপভোগ করেছে। আওয়ামী লীগ শুধুমাত্র সরকারটা চালিয়েছে। সেই জায়গাতে তারা যে স্বপ্ন দেখছে যে আইটির মাধ্যমে একটা তারা আইটি যুদ্ধ করবে, সেটা কিন্তু তারা করতে পারে, কিন্তু ভারত যদি আইটিতে জবাব দেয়, ইনফোসিস, উইপ্রো, এই সমস্ত কোম্পানিগুলি যদি, যারা বিশ্বের সফটওয়্যার রপ্তানি করে, সারা বিশ্বে যাদের সফটওয়্যার রপ্তানিতে যারা মানে 1 থেকে 10-এর মধ্যে আছে, এরকম ভারতীয় কোম্পানি আছে 5টা, তারা যদি আইটির লড়াইটা করে, সেই ক্ষেত্রে বাংলাদেশ ভাবুক তাদের তথ্য প্রযুক্তি যতটুকু আছে, নেই কিচ্ছু। কারণ যে দেশের একটা 100-র মধ্যে যে দেশের কোনো আইআইটি নেই, যে দেশের কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ 100-র মধ্যে উঠে আসতে পারে না, যে দেশের ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত তোমার হচ্ছে 100-র মধ্যে কোনো বিশ্ববিদ্যালয় নিয়ে আসতে পারে না, তারা ভারতের আইটি ব্যবস্থাকে অচল করার যে দিবাস্বপ্ন দেখছে, তাতে কিন্তু হিতে বিপরীত হবে। একেবারে তাই। ধন্যবাদ তোমায় নীল। ইতিমধ্যে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষ থেকে যে একের পর এক বিবৃতি দেওয়া হচ্ছে, তা বিভিন্ন ক্ষেত্রে যে তা নির্বুদ্ধিতার পরিচয় তারা দিচ্ছে, তা আরো একবার উঠে আসলো। ভারত বাংলাদেশ সীমান্তে অস্থিরতা তৈরি করার মতন অভিযোগ উঠে এসেছে বিজেপির বিরুদ্ধে। ঠিক তার পাশাপাশি ইতিমধ্যেই জল বা বৃষ্টিকে কেন্দ্র করেও বাংলাদেশ বেশ কিছু ইস্যু করে তারা মাঠে নামার চেষ্টা করেছে। এবার হ্যাকারদের মতন এই যে বিষয়গুলি উঠে আসছে, তাতে করে স্বাভাবিকভাবে বিভ্রান্ত যে ছড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।